আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের ইকোসিস্টেমের মধ্যে থাকা। আমাদের জন্য কারখানাও রেডি আছে, আমাদের জন্য হাসপাতালও রেডি আছে। যারা কারখানা বানাইছে তারা হাসপাতালও বানাই রাখছে। আপনি একটা প্যাকেজের মধ্যে ঢুকে যাবেন। আপনি হঠাৎ করে আফ্রিকায় যে খাবার খেলে আপনার পেট খারাপ করবে, আফ্রিকার লোকে যে এখানে খাবার খেলে পেট খারাপ করবে, বাস্তবে জিন ম্যাচিংটা করতে পারবেন। মধ্যবিত্ত অন্য কোনো জায়গা নেগোসিয়েশন করতে পারে না, কোনো কিছু সে কমাইতে পারে না, সে শুধু কমাইতে পারে কৃষকের 2 টাকা। আপনি ইনভেস্ট করবেন আপনার স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য বিনিয়োগ করতে হবে। আপনি দায় সারা খাবার খাচ্ছেন। কৃষক এই প্যাকেজের অধীনে সে আবার রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন, ঘাসমারা বিষ এগুলো সব কিনতে থাকে। সে যেগুলো কিনতেছে, ব্যবহার করতেছে, এইগুলো কিন্তু অধিকাংশই কেমিক্যাল যুদ্ধাস্ত্র। বাংলাদেশে এই মুহূর্তে 100 জন পুরুষ মানুষ ক্যান্সার আক্রান্ত হলে তার প্রায় 64 জন কৃষক পরিবার থেকে আসা অথবা কৃষক। সালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম আমাদের খাস ফুড প্রেজেন্স আগামীতে। 24-এর 36শে জুলাইয়ের পর যে শব্দটি সবচেয়ে বেশি চর্চিত সেটা হচ্ছে সংস্কার। আর আজকে আমরা এমনই একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি দীর্ঘ 1 যুগ ধরে কৃষিতে সংস্কার নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন। তিনি আর কেউ নয়, আমাদের দেলোয়ার জাহান ভাই, যিনি আমাদের কৃষির আধুনিকায়নের নামে যে কৃষকের যে আর্থিক গোলামি এবং শারীরিক যে দুর্দশা সেটা আর উন্নয়ন করে কিভাবে করে আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে এই পরিস্থিতির উন্নয়ন করতে পারি সেটার জন্য কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে। আমরা ওনার সাথে আজকে কথা বলবো। চলুন আমরা আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমরা আমাদের প্রোগ্রামে যাওয়ার আগে সংক্ষিপ্ত আকারে আপনার সাথে একটু পরিচিত হতে চাই, যাতে আমাদের আমরা তো অনেকেই আপনার সম্পর্কে জানি, পরিচিত আপনার কাজ সম্পর্কে জানি, তারপরেও যাতে আরো বাকিরাও যাতে আপনার সম্পর্কে একটু জানতে পারে সেজন্য যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি দেলোয়ার জাহান, কৃষক এবং সমন্বয়কারী প্রাকৃতিক কৃষি আন্দোলন। আমি একই সাথে নিরাপদ খাদ্য উৎপাদন করি, নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করতে হয় সেটা শেখাই, এবং এই খাদ্য যারা উৎপাদন করে সেটাকে বিক্রি করার জন্য মার্কেটের সাথে যুক্ত। ধন্যবাদ ভাইয়া আপনার সংক্ষিপ্ত পরিচয়ের জন্য। যদিও এই ছোট্ট কিছু শব্দ হয়তো আপনার এই দীর্ঘ দিনের যে সংগ্রাম, যে কাজ, সেটাকে হয়তো বা পুরোপুরি কভার করতে পারে না ডেফিনেটলি। তো আমরা একটু আর একটু পিছনের দিকে যেতে চাই, যেখান থেকে আসলে আপনার এই সংগ্রামের শুরু, যে জিনিসগুলা, যে উপকরণগুলা, যে উপাদানগুলা আপনাকে এই প্রাকৃতিক কৃষিতে টেনে নিয়ে এসেছে, এই সংগ্রামের টেনে নিয়ে এসেছে আপনার সেই ছাত্র জীবন থেকে। তো আমরা তো জানি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছেন, তারপর কিছুদিন সাংবাদিকতা করেছেন, এরপর পুরোদস্তুর কৃষক হয়ে যাওয়ার যে একটা গল্প, সেই গল্পটার শুরু কোথা থেকে সেটা একটু শুনতে চাই আছি। আমার জন্ম এবং বেড়ে ওঠা কুষ্টিয়ার কৃষক পরিবারে। বর্গা চাষী নিম্নবর্গের কৃষক। এবং কৃষিতে আমার ছোটবেলা যখন কৃষিতে আধুনিকায়নের নামে রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো শুরু হচ্ছে, কৃষির উৎপাদন খরচ বাড়তেছে, কিন্তু সেই তুলনায় বাজারে এর দাম সেভাবে বাড়েনি। এত কৃষক, দরিদ্র কৃষক এটার প্রতিনিয়ত ঋণগ্রস্ত হচ্ছে, এক জায়গায় ঋণ নেয়, আরেক জায়গায় পরিশোধ করতে পারে না, ঋণের জালে আটকা পড়ে। এটা আমার শৈশব। এবং আমি যখন এই ঋণের জালে এটাকে ফিল করতেছি আমার পরিবারের মধ্যে, এটা আমার ক্লাস 8-এ যখন পড়ি, যখন মানুষ স্বপ্ন দেখে কৈশোর বয়সে, ওই সময় একসাথে আমি আমার পরিবারের ইতিহাস দেখতেছি, শুনতেছি অন্যদের কাছ থেকে, যে আমার দাদার বাপরা নীল বিদ্রোহী ছিল কুষ্টিয়ার দক্ষিণের গ্রামগুলোতে। তারা ব্যবহারকারী নীল বিদ্রোহ তৈরি করে এবং পুরো জায়গাটাই নির্গঞ্জা ঘটায়, গ্রাম ছেড়ে চলে যায়। তার মানে আপনি মোটামুটি একটা বিপ্লবী, সেই বিপ্লব কিন্তু আপনার রক্তে। হ্যাঁ, কৃষি হচ্ছে আমার রক্তে, পরম্পরা কৃষি আমার রক্তের মধ্যে। তো আমার তখন মনে হলো যে আরে এটা তো আমার দাদার বাপও এই লড়াইটা করে গেছে ব্রিটিশ আমলে। তারপর আমার দাদা লড়াই করছে পাকিস্তান আমলে, পরিবর্তন হয় নাই। বাবা বাংলাদেশ আমলে লড়াই করে রাসায়নিক সার বিষের মধ্যে ডুবে গেছে এবং পরবর্তীতে সে দুনিয়া ছেড়ে চলে গেছে এবং খুবই শারীরিক অসুস্থতা নিয়ে। তাহলে এই যে বংশ পরম্পরা, এই শোষণ কৃষকের, এই যে দন্য অবস্থা, এটা চলতেই থাকবে না, এটা কোনো পরিবর্তন হবে? এই কমিউনিটির কি হবে আসলে? তো ওই সময় থেকে আমার ভাবনা যে এই কমিউনিটিতে
এই সমাজ, এই যে কৃষক সমাজ, এই যে গেড়াকলে পড়ছে, কুষ্টিয়াতে বলে এটা ফ্যারে পড়া, এই ফ্যারে পড়ার থেকে কি করে বের করা যায়। তারপর পুরো জীবন আমি আমার মতো করে এইটার মতো করে সাজানো, এটার পড়ালেখা, চিন্তা ভাবনা, সাংবাদিকতা করা, তাও কৃষি সাংবাদিকতা করা, আমি পুরোটাই সাজাইছি যে এইটার থেকে বের করার জন্য আমার গবেষণা নিজস্ব পদ্ধতি চালু করা, প্রাকৃতিক কৃষি নিজস্ব মেথড তৈরি করা, কৃষকদের কাছে যাওয়া, শত শত হাজার হাজার গ্রাম আমি গেছি, কৃষকদের সাথে কথা বলছি, বসছি, থাকছি, নিজে উৎপাদন করছি, শুধুমাত্র কৃষকের কথা শুনে জিনিসটা আগায় নাই। আমি 12 এবং 13 সাল এই সময় থেকে নিজে নিরাপদ খাদ্য উৎপাদনের সাথে যুক্ত, সব ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড, কোম্পানির কোনো কিছু ব্যবহার না করে কি করে খাদ্যের উৎপাদন করা সম্ভব। আমরা তো এটাও জানি যে আপনি ওই সময় আপনার গবেষণা বা আপনি এই ধরনের কাজ করছেন দেখেছি, সিঙ্গাপুরের একটা ইউনিভার্সিটি থেকে আপনার পিএইচডির জন্য আপনাকে অফার করা হয়েছিল। সেটা পরে আপনি সেটা জাননি, রিজেক্ট করেছেন শুধুমাত্র এই কৃষক এবং কৃষি নিয়ে থাকার জন্য। ওইটা কি কারণে আসলে আপনার কেন মনে হয়েছে আসলে আমার যাওয়া উচিত? সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি মানে পুরো পৃথিবীর খুবই পরিচিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়, অনেক সুযোগ পেলে কেউ মিস করবেন। আমার সুযোগ ছিল এইটা কাজ করে, কারণ ওখান থেকে বলা ছিল যে আমরা মানে যখন আমার এই অফারটা দেয় তখন 14 সাল ঢাকায় আউটলেট করতেছি আমরা কৃষকদের এই নিরাপদ খাদ্য বিক্রির জন্য, আর গ্রামে গ্রামে আমাদের আন্দোলনটা ছড়াচ্ছে, একেবারেই শৈশব প্রাকৃতিক কৃষি আন্দোলনের। তো ওই সময় যদি আমি এটা ছেড়ে চলে যাই তাহলে এই আন্দোলনটা আসলে আগাবে না, আমার হয়তো ক্যারিয়ারটা আগাবে কিন্তু আন্দোলনটা কখনো আগাবে না। যেহেতু আমি ডেডিকেশন ছিলাম একেবারে ছোটবেলা থেকে, আমি নিজেকে এইভাবে তৈরি করছি যে আমার এই আন্দোলনটা গুরুত্বপূর্ণ, আমার নিজের ক্যারিয়ার গুরুত্বপূর্ণ। এটা মানে সত্যি এটা বাহবা পাওয়ার যোগ্য। মানে আসলে এই যে আপনাদের মতো কিছু মানুষজন এই যে প্রাকৃতিক কৃষি এবং এই যে কৃষির যে আধুনিকায়নের যে নামে যে বুর্জীয়করণের যে কাজ, সে ব্যাপারে যে আপনারা এভাবে করে যে সংগ্রাম করে যাচ্ছেন, নিজেদের কেরিয়ারের চেয়ে কৃষিটাই গুরুত্বপূর্ণ, সত্যি আসলে প্রশংসার দাবিদার। আমি এখানে একটা ব্যাপার নিয়ে আপনাকে প্রশ্ন, আমি যদি ঠিক ওই জায়গা থেকে আসি যে কৃষক আমার এই পুরো দেশের মানুষের জন্য খাবার উৎপাদন করছে, কিন্তু তার ঘরেই খাবার থাকছে না, সেই অফ সিজনে গিয়ে সে খাবার পাচ্ছে না। এটার পিছনে আসলে কারণটা কি? দেখুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, অর্থনীতি, কৃষকের অর্থনীতি, যে সংকট থেকে আসলে প্রাকৃতিক কৃষি আন্দোলন শুরু হয়েছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অর্থনীতি। কৃষক ইনভেস্ট করে বিক্রি করার আগে, উৎপাদনের আগে, একদম উৎপাদনের আগে কৃষক ইনভেস্ট করতেছে, সে জানে না, এত আনসার্টেন্ট, সে রাসায়নিক সার কিনতেছে, বিষ কিনতেছে, জমি বরাদ্দ নিচ্ছে, লাউন দিচ্ছে, সমস্ত ইনভেস্টমেন্ট করতেছে এমন একটা জায়গায় যেখানে সবটাই আনসার্টেন। হঠাৎ করে ঝড় বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, তাপমাত্রা ফ্লাকচুয়েশন করতে পারে, উঠানামা করতে পারে, তার ফলন বিপর্যয় ঘটতে পারে, ফলন উৎপন্ন হওয়ার পরও বাজারে নিয়ে যায় এটা কোন দামে বিক্রি করতে পারে। এই পুরো জিনিসটা সবই হলো একেবারে শেষ মুহূর্তে, ফসল তোলার সময় একটা বৃষ্টি হলো। এই যে এত ধরনের ঝুঁকি, এই ঝুঁকির আগেই কিন্তু তার সব বিনিয়োগ শেষ, সে কিন্তু ইনভেস্ট করে ফেলছে পুরোটা, তার এই যে খরচ হয়েছে, তাহলে এরবার এই খরচটা সে কি উঠাইতে পারবে? সে কি উঠাতে পারে কখনো? এগুলোর দায় কি শুধু কৃষকের না, যে খাবার খাচ্ছে তারও? কিন্তু এই দায়টা শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে কৃষককে নিতে হচ্ছে। আমরা বলতেছি এটা এইভাবে চলতে পারে না, এভাবে চললে আপনি যা খাচ্ছেন এই খাবারটা কৃষকের মূলধন খাচ্ছেন, তো আপনি যে বাজারে কম দামে সবকিছু আমরা পাচ্ছি, আমরা খুব খুশি হচ্ছি, এটা তো কৃষকের মূলধন। ধর্মীয়ভাবে এটা খাওয়ার নিষেধ আছে কিনা এটা আপনারা বিচার করবেন, যে আপনি একজন মূলধন খেয়ে ফেলতেছেন। আমরা যদি একটু অ্যাডাপ্ট করি, সেটা হচ্ছে যেমন প্রতি বছর প্রায় 6 থেকে 7% করে কৃষক কমে যাচ্ছে। আপনি চিন্তা করছেন এটা এভাবে যদি কমতে থাকে, একটা সময় গিয়ে আপনার আমার খাবার উৎপাদন করবে কারা? দেখুন, সবাই কিন্তু মনে করতেছে কারখানা থেকে খাবারটা আসবে, কারখানা থেকে আপনি টাকা দিলেই সেখান থেকে খাবার আসবে, আমরা সেটাই মনে করতেছি। এবং সেটা যদি মনে করি তাহলে আমাদের জন্য বিপদ আছে। আমাদের জন্য কারখানা রেডি আছে, আমাদের জন্য হাসপাতালও রেডি আছে। যারা কারখানা বানাইছে তারা হাসপাতালও বানাই রাখছে। আপনি একটা প্যাকেজের মধ্যে ঢুকে যাবেন,
এই এই প্যাকেজ কৃষক কিন্তু এরকম একটা প্যাকেজেই ঢুকছে এখন। কৃষক প্রথম কেনে হচ্ছে বীজ কোম্পানির সিড বীজ। এইটা হচ্ছে আমরা বলি যেটা বসির টোফ, বসিতে খাবার দেয় না, ওই খাবারটা তো খুব লোভনীয় থাকে, সুঘ্রাণ থাকে, লোভনীয় থাকে, মাছ দৌড়ে এসে খায়। টোপটা খাওয়ার সাথে সাথে বসিটা তার মুখে আটকে যায়, সে আর কখনোই কি করে, বসি এই খেলাই মাছের দিকে লাভ পাড়ে, একটু অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করে, তারপর আস্তে করে মাছটা তুলে নেয়। কৃষক বীজটা হচ্ছে এই টোপ, বীজ খাওয়ার সাথে সাথে ওই বীজ লাগানোর সাথে সাথে ওই গাছটা কোন রোগে আক্রান্ত হবে, কোন ভাইরাসে আক্রান্ত, কোন পোকায় আক্রান্ত হবে, ওই গাছ কোন ধরনের খাবার নেবে, সেটা কোম্পানি জানে, কৃষক না। কারণ এই বীজটা তো কৃষক ছিল না। অর্থাৎ কৃষক এই প্যাকেজের অধীনে সে আবার রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন, ঘাসমারা বিষ এগুলো সব কিনতে থাকে। কিনলো, এখন এই যে কিনে কেনার পর তো এগুলো সে ব্যবহার করবে, সে যেগুলো কিনতেছে ব্যবহার করতেছে এইগুলো কিন্তু অধিকাংশই হচ্ছে যুদ্ধ অস্ত্র, কেমিক্যাল যুদ্ধ অস্ত্র, সে কিন্তু এগুলো কিনতেছে। এখন এই যে কেমিক্যাল যুদ্ধ অস্ত্রের মধ্যে সে থাকতেছে, থাকার ফলে সে তার স্বাস্থ্য কিন্তু হানি হচ্ছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে 100 জন পুরুষ মানুষ ক্যান্সার আক্রান্ত হলে তার প্রায় 64 জন কৃষক পরিবার থেকে আসা অথবা কৃষক। মানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জন গোষ্ঠী হচ্ছে কৃষক। তাহলে তার স্বাস্থ্যগত ঝামেলা শুরু হলে সে ওষুধ কিনতে যাবে, নাই হাসপাতালে যাবে। যে কোম্পানির বীজ, যে কোম্পানির বিষ, সেই কোম্পানির ওষুধ এবং হাসপাতাল বাংলাদেশেও আছে। এটার নাম বলার প্রয়োজন নেই, কিন্তু এটা যে কেউ খুঁজে বের করতে পারে। আপনি দেখেন যে গ্রামের বাজারে আগে 10 বছর আগে একটা ফার্মেসি থাকতো না, ওষুধের দোকান পাওয়া যাইতো না, একবেলা চলে তো আরেক বেলা চলে না। এখন ওই বাজারে, গ্রামের বাজারে 10টা-20টা ওষুধের দোকান চলে। কিন্তু এইটা আমরা শুধু মানুষের কথা বলতেছি, মানুষের রোগের কথা বলতেছি। একইভাবে গরুর রোগ বাড়ছে, একইভাবে ফসলের রোগ বাড়ছে। এবং আপনি দেখেন যে এই আলাপটা আমি একটু বড় করতেছি এই জন্যই যে ফসলের রোগ বালার সাথে আমরা কিন্তু এই পিছনের গল্পটা আসলে সামনে তুলেছি। মানে পুরো জিনিসটা কিন্তু আমাদের সাথে কনজিউমাররা কিন্তু আসলে জানতেছে না যে আসলে কৃষকের সংগ্রামটা আসলে কোথায়, বা আমরা যে বাজারে আসলে এই যে প্রাকৃতিক কৃষি বলছি বা কেউ বলছি নিরাপদ কৃষি, নিরাপদ খাদ্য, অনেকের কাছে এটা মনে হয় একটা গাল গল্প। এটা মনে হচ্ছে এটা আমরা কিছু শব্দ জুড়ে দিয়ে আমাদের পণ্য বিক্রি করার জন্য এক ধরনের মিথ্যাচারে নেমে গেছি। কিন্তু এটার যে ভয়াবহতাটা, এটা আসলে আমরা আসলে অনেকেই অনুধাবনও করতে পারছি না বা উপলব্ধি করতে পারছি না। তো এই যে আপনি যে জিনিসটা যে বললেন যে আসলে এই সার বা ওই আপনার পেস্টিসাইড বা আদার কেনার মাধ্যমে তার শুধু ওই যে চক্রের মধ্যে শুরুমাত্র এটা টোটালি একটা যে এই যে এটা দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে কৃষক যেমন ঢুকে যাচ্ছে, আবার আমাদেরকে আরেকটা দুষ্ট চক্রের মধ্যে ঢুকে দিয়েছে হচ্ছে ওই হাসপাতাল এবং মেডিসিনের দোকানের দৌড়াদৌড়ি, যেটা মানুষ এখন হচ্ছে কি মুড়ি মুরগির মতো ওষুধ খায়, দিনে 3 বেলা ভাত খায় আর 5 বেলা মনে হয় ওষুধ খায়। তা আমি বলবো যে আপনি আসলে যেহেতু আপনি মাঠ পর্যায়ে কৃষকের সাথে এবং আপনি নিজেকে শুরুতেই নিজেকে একজন কৃষক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, তো দীর্ঘদিন ধরে আসলে কৃষকের মতো করে যেমন আমার একটা জিনিস খুব ভালো লাগছে আপনি যেটা বলছেন যে আপনি কৃষককে শিখাতে চান না, কৃষকের মতো কৃষকের জীবনটাকে যাপন করার চেষ্টা করেছেন, নিজেকে ওইভাবে করে আত্মস্থ করার চেষ্টা করেছেন। তো আমি বলবো এই যে কৃষকের যে একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছ থেকে আমরা আসলে শুনতে চাই আরো বিস্তারিত। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে কৃষক হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। যদি কৃষক অসুস্থ হয়, বাংলাদেশে এমন কোন কৃষক নেই যে কৃষক রাসায়নিক সার, পেস্টিসাইডের দূষণের শিকার হয় না। আপনি যে কোনো কৃষকের সাথে কথা বলবেন, বাংলাদেশের যে কোনো কৃষক, আমি চ্যালেঞ্জ করলাম, যে কোনো কৃষকের সাথে কথা বলবেন, ও পেস্টিসাইড দিতে কোনোভাবে আক্রান্ত হয় নাই, এরকম কোনো হিস্ট্রি নেই। আপনি হয়তো প্রথম ভাই হয়েছে কিনা, ও হয়তো হিরোইজমের বলতে পারে যে কিছু হয়নি, কিন্তু ওর সাথে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলেন, ও বলবে যে ও বীজ দিতে যে ধান খেতে অজ্ঞান হয়ে পড়েছিল, যদি কেউ না দেখতো মরে থাকতো ওখানে। অন্য হয়তো পেস্টিসাইড ও চোখে গেছে, 4-5 দিন তাকাইতে কষ্ট হয়েছে, চোখ লাল হয়ে রয়েছে। মানে কোনো না কোনো ভাবেই এই কেমিক্যাল দ্বারা কৃষক পরিবার, কৃষকের গরু, কৃষকের ছাগল, কৃষকের মাছ আক্রান্ত হয়েছে।
আমরা বলতেছি যে এই পুরো সিস্টেমটা যেহেতু এইটা ক্রমে দিলেই বাড়ে, ব্যবসাটা বাড়ে। আপনি আজকে এই যে বাংলাদেশে যখন রাসায়নিক সারটা শুরু হয়েছে তখন তো খুব কম, বিঘা প্রতি 2-3 কেজি ইউরিয়া সার দিতে, এখন 1 বস্তা 2 বস্তা দেয়। মানে এটা তো ক্রমে বাড়তে থাকে, ব্যবসাটা বাড়তে থাকে, এই ধরনের ব্যবসা বাড়তে থাকে। তাহলে কৃষক এখান থেকে বের হবে কিভাবে? কৃষকটা এই চক্রে, এই অর্থনৈতিক এর মধ্যে সবসময় আটকা থাকে। এখন যেটা হয়েছে, যে কৃষকের যে স্বাস্থ্য সেটা তো সংকট দেখা দিছে, এর সাথে ভোক্তার স্বাস্থ্য সংকট, যে এটা এই খাবারটা কিনে খাচ্ছে সেই সংকটের মধ্যে পড়ছে। এর পাশাপাশি আমরা আরো যেসব আমাদের সাথে প্রাণ আছে, ধরেন আপনি গরুর দুধ খাবেন, গরুর মাংস খাবেন, কিন্তু বাংলাদেশে গরু এখন অনেক বেশি রোগাক্রান্ত। গরুর কি কোনো ইয়ে দেখছেন, ফার্মেসি দেখছেন? ইয়েতে আগে 10 বছর 20 বছর আগে বাংলাদেশের কোনো গ্রামের হাটে, কোনো বাজারে, এখন প্রত্যেকটা বাজারে 3-4টা ফার্মেসি, মানে গরু অসুস্থ। তাই না? ওগুলো কিন্তু যে দোকান থেকে আপনার সার বীজ এগুলা বিজনেস ঠিক সেম ইয়াতেই কিন্তু এই ওষুধও দিচ্ছে। একইভাবে উদ্ভিদ, মানে যেসব ফসল আমরা আবাদ করি সেসব ফসলও কিন্তু রোগাক্রান্ত। মানে আপনি পুরো জিনিসটাই একটা রোগ চক্রের মধ্যে আটকা পড়ে। শুধু মানুষ না, মানুষের সাথে অন্যান্য যত ধরনের প্রাণ আছে সবাই এই চক্রে আক্রান্ত হচ্ছে। মানুষের রোগবালাই যত বাড়তেছে, গরু তত রোগবালাই আছে, ফসলের তত রোগবালাই বাড়তেছে, আম গাছেরও তত রোগবালাই বাড়তেছে, ধান ক্ষেতেরও তত রোগবালাই বাড়তেছে, মাছেরও তত রোগবালাই বাড়তেছে। এই যে সবাই মিলিয়ে আমরা মরতেছি, আমরা বলতেছি যে এটা থামাইতে হবে। এটা প্রকৃতির সাথে মানুষের একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। এটা যে তৈরি করা, মানে মানুষ তৈরি করছে, কিছু মানুষ, এইটাকে থামাইতে হবে। এটা থামায় আপনাকে প্রকৃতি বুঝে, তার মাটি বুঝে, তার ফসল, রোগবালাই, পোকামাকড়, গাছপালা, আবহাওয়া সমস্ত কিছু বুঝে প্রত্যেকটা প্রাণ মিলেমিশে একটা নিরাপদ খাদ্য উৎপন্ন করবে এবং নিরাপদ পৃথিবী তৈরি করবে, সেটাই প্রাকৃতিক কৃষি। এই যে বললেন যে মানব সৃষ্ট যে একটা আপনার চলছে, যে সংগ্রাম প্রকৃতির বিরুদ্ধে, এই যে সংগ্রাম, এটাতে যেমন আপনি বললেন যে সেটা সার দিয়ে হোক, এবার আমরা এখানে আরেকটা জিনিস আছে, ঘাস মারার বিষ। এই জিনিসটার সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আমরা এ ধরনের তো আরো অনেক আইটেম আছে যেগুলোর মাধ্যমে ধরেন মানুষ প্রকৃতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে, এইটা নিয়ে যদি একটু বলতেন। প্রথমত, ঘাস আমাদের শত্রু না, এটা বোঝা দরকার। ঘাস পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণের আশ্রয় এবং খাদ্যের মাধ্যম হচ্ছে ঘাস। পোকামাকড়, পাখি, কীট পতঙ্গ, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সবাই কিন্তু ঘাস খায়। তাহলে সবার খাবার কিন্তু ঘাসের মধ্যে আছে। কিন্তু কারাই সেই ঘাসটাকে আমাদের শত্রু বানায় দিয়ে নাম দিল হচ্ছে এটা আগাছা, মানে আ প্লাস গাছ, আগাছা। এটা শব্দের রাজনীতি, এবং এদেরকে মেরে ফেলতে হবে, এদের মেরে ফেললে, পোড়াই ফেলে কোনো সমস্যা নেই। দুটো জিনিস দেখেন, একটা হচ্ছে আপনি যখন ঘাস মারা বিষটা দিচ্ছেন তখন ঘাসের মধ্যে থাকা যত প্রাণ আছে সমস্ত কিন্তু মারা যায়। এমনকি ঘাস মারা বিষ যদি কোনো জমিতে ছিটানো হয়, কোনো সাপ যদি ওই জমিটা ক্রস করতে চায়, ও মাঝখান পর্যন্ত যেতে পারবে, এর মধ্যে মারা যাবে। কোনো পাখি যদি ওখানে কোনো পোকা খায়, মারা যাবে। মানে ঘাস মারা বিষটা এইরকম একটা ভয়ঙ্কর, যে পুরো ইকোসিস্টেমটা নষ্ট করে দেয়। তাহলে আপনি কোন যুক্তিতে ঘাস মারা বিষটা নিয়ে আসলেন? এবং ঘাস মারা বিষ প্রথম ব্যবহার হয় ভিয়েতনাম যুদ্ধে। আমেরিকান সেনাবাহিনী ভিয়েতনামের এটা প্রয়োগ করে, মনসান্তো কোম্পানি এবং আমেরিকান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার হয়েছিল। তো যুদ্ধে ব্যবহার হওয়া এই ঘাস মারা বিষটাকে আপনি ধীরে ধীরে ফসলের জমিতে নিয়ে আসলেন, মানে একদম কেমিক্যাল ওয়ারের যেটা ব্যবহার করতেছেন। এর মধ্য দিয়ে আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগির খাবার সংকট দেখা দিচ্ছে বাংলাদেশে। গরুর জন্য আলাদা ফুড ইন্ডাস্ট্রি তৈরি করতে হয়েছে, গরুর জন্য ফুড ইন্ডাস্ট্রি, ছাগলের জন্য ফুড ইন্ডাস্ট্রি, মানে ছাগলের খাবার, হাঁসের খাবার, মুরগির খাবার সবই কিনতে হয় আপনাকে। এবং কি কিনতে হয় সেটা তো আমরা জানি না, এর মধ্যে কি উপাদান আছে। আগে তো সমস্ত খাবারই এই বাড়ির আশেপাশে ঘাস, এই তারপরে ফসলের মাঠের ঘাস, এই সব আমরা ছোটবেলায় দেখতাম হচ্ছে গরু ছেড়ে দিছে,
খেয়ে দিয়ে নিজের মতো করে আবার চলে এখন তো আসছে। গরু খেলে গরু মারা যাবে, গরু তো জানে না ওটা গাছ মারা বিষ দিয়ে, ছাগল তো জানে না। একটা গরু পালতে মানুষের হাজার হাজার টাকা খরচ হচ্ছে, খরচ হচ্ছে। কারণ প্রাকৃতিক জিনিসপত্র খাবার নষ্ট তাহলে আপনি করতেছে। বায়োডাইভার্সিটি নষ্ট করলেন, আপনি নষ্ট করলেন আমাদের যেসব গৃহপালিত প্রাণী যাদের হক আছে খাবারের উপর, সেই খাবারগুলো আপনি নষ্ট করলেন। এবং এর মধ্য দিয়ে এইটা হচ্ছে গ্লাইফোসেট বলে, এইটা আমাদের সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। সারা দুনিয়াতে এর বিরুদ্ধে আন্দোলন আছে, অন্যগুলো ক্যান্সার তৈরি করতে পারে, আর এটা হচ্ছে সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। বাংলাদেশে কি পরিমাণ ক্যান্সার রোগী এখন? সরকার বলতেছে যে 30 সালের মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি একজন করে ক্যান্সার রোগী থাকবে। তো এটা আমাদের পরিচিত সবারই তো কারো না কারোর পরিচিত মানুষের ক্যান্সার। এখন ঢাকায় প্রচুর, আমি আজকে ঢাকা এসে দেখি সব জায়গায় ক্যান্সার হাসপাতাল, ক্যান্সারই হচ্ছে টেস্ট এই রাস্তায় আছে অনেকগুলো। এটা খুব সুন্দর একটা ব্যবসা। হ্যাঁ, কিন্তু ব্যবসাটা কিন্তু অনেক সুন্দর। মানে ঘটনা হচ্ছে যে দেখেন এটার ব্যবহারটা কি, আপনি রাস্তার ধার দিয়ে, ওখানে কোনো চাষাবাদ নেই, ওখানে ঘাস মারা বিষ। আপনি যাবেন মসজিদের দুই পাশে, ওটা কিন্তু যে কেউ আগে কিন্তু পাড়ার ছেলেরা এটা করতো, যে রাস্তার ধারে এই পাশে মসজিদে বা স্কুলের আঙিনা, গোরস্থানের আঙিনা এগুলো পরিষ্কার করে দিত, তাই না? এখন সব জায়গায় ঘাস মারা বিষ দেয়। এই যে নির্বিচারে আপনি একটা হত্যা প্রক্রিয়ার অংশ হচ্ছেন, সবকিছু পুরাই দিয়ে যে আপনি সুখ পাচ্ছেন, এই সুখ তো হাসপাতালে যেতে হবে আপনাকে, আপনার না হোক আরেকজনকে যেতে হবে। আমরা বলতেছি যে অন্য কিছু, ঘাস মারা বিষ দিয়ে কখনো ফসল উৎপাদন বেশি হয় না, মাটির 12টা বাজতেছে, আমাদের স্বাস্থ্যের 12টা বাজতেছে, আমাদের পশু খাদ্যের সংকট দেখে, অতএব এইটাকে বন্ধ করতে হবে। এখন এখানে যেমন ধরেন আপনি এই যে বললেন যে লাইক একদিকে আমি এমন কতগুলা সিস্টেম দাঁড় করাচ্ছি, এমন কিছু খাবার দিয়ে একদিকে রোগ সৃষ্টি করছি, আবার সেটার জন্য বড় বড় ক্যান্সার হাসপাতাল। এখন দেখা যাচ্ছে প্রতিটা এই হাসপাতালে স্পেশালাইজড ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে। এবং যে আপনি অলরেডি বলছেন যে প্রায় প্রতি 100 জনে 64 জন। ইভেন আমরা যদি ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে পাঞ্জাবে একটা ট্রেন আছে যেটা হচ্ছে ক্যান্সার ট্রেন বলে। এই যে দুরারোগ্য ব্যাধিগুলা যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তেছে, এটা তো তার মানে এটা আসলে অ্যাকচুয়ালি যতটা না আসলে আল্লাহ প্রদত্ত, তার চেয়ে বড় বেশি হচ্ছে কি মানব সৃষ্ট। অ্যাকচুয়ালি আমরাই আমাদের হাতের কামাই দিয়ে আমাদের এই রোগগুলাকে সৃষ্টি করতেছি। এই যে আমাদের যে আমরা আমাদের কাজের মাধ্যমে এই জিনিসটা যে সৃষ্টি করছি, এটার এই প্রকৃতির সাথে যে আমাদের যে সংগ্রাম, এখানে আসলে দিন শেষে কে জয়ী হবে? প্রকৃতির সাথে মানুষের যে লড়াই, যে যুদ্ধ, এই যুদ্ধ তৈরি করা যুদ্ধ, এই যুদ্ধে প্রকৃতি জয়লাভ করবে। কারণ এক মুঠ মাটিতে, উর্বর মাটিতে পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে বেশি ব্যাকটেরিয়া আছে, অতএব পৃথিবীতে মানুষের থেকে আরো হাজার হাজার লাখো লাখো অন্য প্রাণ শক্তিশালী। আপনি উল্টো প্রশ্ন করতেন কিভাবে শক্তিশালী? করোনা ভাইরাসের একটা কোথা দিয়ে কোন ভাইরাস ছড়ায় পড়ছে, আমরা সমস্ত মানব জাতি ঘরে ঢুকে পড়ছি। অতএব অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ খুব শক্তিশালী। পৃথিবীতে মানুষ খুবই ক্ষুদ্র অংশ এই পুরো পৃথিবীর প্রকৃতির সাথে। অতএব প্রকৃতি যদি কখনো মনে করে যে এটা মানুষের কোনো প্রয়োজন নেই, তাহলে একটা ধরনের একটা ভূমিকম্প হলো, তো এই সিচুয়েশনকে তৈরি হয়েছে সব জায়গায়। এই যে রোগ বালাই, এই যে নানা কিছু, এটা ক্রমে ওই দিকে যাচ্ছে। আমরা বলতেছি যে আপনি যে যুদ্ধের মতো করে প্রকৃতির সাথে আপনি যখন বিষ দিতে যান, মানে কোনো কৃষক যদি বিষ স্প্রে করতে যায় পেস্টিসাইড, তার ডেসাপটা কি হয়? তার পিঠে একটা ঢোক থাকে, হ্যাঁ তাই না? বিষের সামনে কি থাকে? সামনে স্প্রে একটা থাকে। দেখেন যুদ্ধক্ষেত্রে সৈনিকরা কিভাবে যায়, পিছনে ব্যাগ থাকে অস্ত্রের, সামনে অস্ত্র থাকে, অস্ত্র গুলি করার অস্ত্র, আর পিছনে গুলি, এগুলো একই সিস্টেম। আমাদের এটা থামাইতে হবে। এই যুদ্ধে ভাই তুমি জিততে পারবে না, তুমি সবকিছুই তো নষ্ট হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের মাটি প্রায় 72% উপরের মাটি, টোটাল ভূমির, মানে উদ্ভিদের জন্য যা যা পুষ্টি উপাদান দরকার প্রয়োজনীয় সেগুলোর ঘাটতি আছে। তাহলে আপনি বলতে পারেন যে মাটিতে ঘাটতি থাকলে আমার কি, আমার তো কোনো সমস্যা নাই, ধান তো অনেক উৎপাদন হচ্ছে। আরে ভাই ধান উৎপাদন, ধানের মধ্যে ওই পুষ্টিটা নেই। মাটিতে যা যা ঘাটতি আছে, এই যে 72% মাটিতে ঘাটতি আছে না নানা উপাদান, এই ঘাটতিটা আপনার আমার শরীরেও আছে।
তার মানে আপনার শরীর হচ্ছে মাটির এক্সটেনশন পার্ট। মাটি থেকেই তো উৎপাদিত হয়। মাটি থেকে ঘাস হইলে গরু খায়, গরুর দুধটা আপনি খান, গরুর মাংসটা আপনি খান। গরুর দুধে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে, আপনার শরীরে ক্যালসিয়াম, আপনার বাচ্চার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে। কারণ গরু যে ঘাস খাচ্ছে সেই ঘাসের মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি আছে। কেন ক্যালসিয়ামের ঘাটতি আছে? কারণ আমরা ঝিনুক এবং শামুক রাসায়নিক সার বিষ দিয়ে অনেক আগে মেরে ফেলছি। ঝিনুক শামুকের খোলস ছিল ক্যালসিয়াম, সেটা এখন ন্যাচারালি আর পূরণ করার সুযোগ নেই। অতএব আমাদের এখানে ঘাসের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, মাছের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, দুধে ক্যালসিয়ামের ঘাটতি, মাংসে ক্যালসিয়াম ঘাটতি, আমাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি, এবং বাংলাদেশের মানুষের 40 পেরোলে সবার হাড়ে হাড়ে ব্যথা। বুঝতে পারছেন মাঠটা কোথায় হয়েছে? ধান খেতে আমরা ঝিনুক শামুক এইগুলো মেরে ফেলছি। এটা একেবারেই ওই মিঠুন চক্রবর্তী সেই ডায়লগ মনে আছে, মারবে এখানে লাশ জানে। মানে আপনি ঝিনুক শামুকরা মারছেন, কিন্তু মাঠটা আপনার আমার হাড়ের মধ্যে লাগে গেছে। ওদের নেচার খুবই জিনিস, সেন্সিটিভ জিনিস। আপনি কোনো একটা জায়গা যদি আঘাত হানেন, সেই আঘাতটা ফিরে ফিরে আপনার কাছে ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন না যে কোথায় মাঠটা আপনি খাইলেন। সেজন্য আমরা বলতেছি যে প্রকৃতির সমস্ত কিছু দেয়া হচ্ছে একটা সিস্টেমের অধীনে। পৃথিবীতে কোনো লাঙল নেই যে 3 ফিট মাটি খুঁড়ে খুঁড়ে আপনার খাবারটা মানে মাটির উপাদানটা উপরে তুলে দেয়। শুধুমাত্র কিছুই পারে। আপনি রাসায়নিক সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, কিছু সব মারা গেছে। আর কিছু মারা গেলে তো কোম্পানির ভালো, কারণ কিছু তো আপনার পুষ্টি তুলে দিচ্ছিল। যেহেতু তুলতেছে না, তখন আপনি এই খরচটা বাড়তেছে। আপনি রাসায়নিক সার প্রতি বছর দিচ্ছেন। আপনার গাছের পুষ্টি ঘাটতি, মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি, সেই জন্য নানা ধরনের রোগ বালাই হচ্ছে গাছের শরীরে রোগ বালাই। আপনি বিষ এটা ওইটা দিয়ে নানা ভাবে এটা বাঁচানোর চেষ্টা করতেছেন, কিন্তু পারবেন না। এটা কি সম্ভব? প্রথমে ইউরিয়া সার দিত, নাইট্রোজেনের ঘাটতি মাটিতে, এরপরে ফসফেট পটাশিয়াম এটা ঘাটতি, এবারে এখন হচ্ছে জিঙ্ক বোরন দস্তা ম্যাঙ্গানিজ সালফার আরো অনেক কিছু ঘাটতি। আপনি এত কিছু কোথায় থেকে দিবেন? খরচ মানে দিচ্ছে তো। এখন পুরো জিনিসটা হচ্ছে, পুরো আমাদের মাঠটা হচ্ছে আইসিইউ। একদম মিনিমাম সাইজে সপ্তাহে কখন স্প্রে করতে হবে, 2 সপ্তাহ পর কোনটা স্প্রে করতে হবে, কোনটা কোন সার দিতে হবে, একদম শিডিউল করা। হ্যাঁ, একদম আইসিইউতে যেরকম একদম কোন সময় সকালে কোনটা দেবে, বিকালে কি রকম দেবে, এরকম নানা ধরনের বেশি বাজবে না। এই যে আপনি জমিটারে আইসিইউ বানাইছেন, বাংলাদেশের সমস্ত হাসপাতালগুলো আইসিইউর সংখ্যা বাড়তে থাকবে। বাস্তবতা। মাঠে যা করবেন, মাটিতে যা করবেন, সেইটার ফলাফল আপনার আমার শরীরে থাকবে, আপনার আমার শরীরে থাকবে, পাখির শরীরে থাকবে, গাছের শরীরে থাকবে, আপনার গরুর শরীরে থাকবে, মহিষের শরীরে থাকবে, মাছের শরীরে থাকবে, সব জায়গায় থাকবে। এটা এই মানে দিন শেষে যেটা দেখা যাচ্ছে যে আমরা খাবার খাচ্ছি, শুধু পেটটা ভরতেছে, কিন্তু পুষ্টিটা আসলে আমরা পাচ্ছি না। এই যে পুষ্টিটা পাচ্ছেন না, এটা কিভাবে আপনি বুঝবেন? আমি তো সব ফসল ল্যাবে নিয়ে যেতে পারবো না। আপনি যখন মূল সারটা পাবেন না, তখনই বুঝবেন এখানে নিউট্রিশনের ঘাটতি আছে। যেমন আপনি শসা খাচ্ছেন, আগে শসা খাইলে কি হইতো? আপনার কষ্ট আপনার লেগে যেত না, একটু দারুণ স্বাদ পাওয়া যেত না। এখন কোন শসা খাবেন, আপনি মনে করবেন যে আপনি লাউ খাচ্ছেন অথবা চাল কুমড়া চাবাচ্ছেন, মানে কোনো স্বাদেরই না। মানে ওইটাতে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আছে, মানে জিঙ্কের ঘাটতি আছে, বোরনের ঘাটতি আছে, সালফারের ঘাটতি আছে। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থাকলে আপনার কি? আপনার হচ্ছে আপনি সহজেই রোগ আক্রান্ত হবেন। যদি এই যে বাংলাদেশে প্রায় 30-এর উপরে %, মানে প্রায় অর্ধেক জমিতে হচ্ছে জিঙ্কের ঘাটতি আছে। জিঙ্ক মানে কি? জিঙ্ক মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেবে। রোগ প্রতিরোধ, এবং কোভিডের সময় সবাই কিন্তু জিঙ্ক খাইছে, তাই না? এখন বাংলাদেশের সমস্ত ফসলের অর্ধেক ফসলের শরীরে জিঙ্কের ঘাটতি থাকবে, কারণ মাটিতে নেই। জিঙ্কের ঘাটতি, যে কোনো ভাইরাস বাংলাদেশে আসার সাথে সাথেই সেটা ছড়ায় পড়বে। জ্বর হোক যাই হোক, এটা ছড়ায় পড়বে প্রত্যেকে, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা করার মতো যে জিঙ্কটা থাকার কথা ছিল সেটা নেই। শুধু তাই না, জিঙ্কটা থাকার কথা ছিল মসুর ডাল তো নেই, কারণ জমিতে নেই। বুঝতে পারছেন না? মানে এটা পুরো সিস্টেম, খাদ্য শৃঙ্খলের কোনো একটা জায়গায় যদি আপনার ঝামেলা করেন, তাহলে পুরো সিস্টেমে এটার প্রভাব পড়বে। এবং সেইটা যেহেতু মানুষের খাবারটা এখন তো এটা মুসা সালামের যুগ না, উপর থেকে খাবার আল্লাহ দিচ্ছে না, আপনাকে উৎপাদন করে খেতে হচ্ছে, মাটি থেকে উৎপাদন করে খেতে হচ্ছে। তাহলে কোনো কিছু ঝামেলা করলে এই ঝামেলাটা আপনার আমার কাঁধে এসে পড়বে। এখন কি আমরা সবাই ঝামেলা করতেছি? ঝামেলা কিছু লোকজন করতেছে, কিন্তু এইটার ভুক্তভোগী পুরো সমাজ, পুরো জাতি। বাংলাদেশে যে পরিমাণ স্বাস্থ্য খাতে ব্যয় হয়, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের হিউজ টাকা ব্যয় হয়।
এখন এখন এই ব্যয় বাড়ানোর জন্য আমরা সম্প্রতি শুনলাম যে এই যে জিএমও নিয়ে আসতেছে, যে আমেরিকার সাথে যে চুক্তির মাধ্যমে আমরা এই যে জিএমও সম্পর্কে যদি আমরা, মানুষজন হয়তো অনেকে জানে না যে আসলে এই জিএমও জিনিসটা কি, এটার প্রভাব কি আমাদের, যে এটা হইলে আসলে দিন শেষে আমরা আসলে আমাদের কৃষি কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা এই যে অনেক আশঙ্কার কথা বলছি, সেই আশঙ্কা কি এখানেই থাকবে নাকি এটা আরো বহুগুণে বেড়ে আরো ফুলে ফেঁপে বড় হয়ে উঠবে? বাংলাদেশে জিএম ফসল প্রথম আসে 14 সালে, 2014 সালে। এবং তখন সরকার, গত সরকার বিটি বেগুন, বাংলাদেশের বেগুনের জাতটাকে বিটি ব্যাসিলাস তুরেনসিস জিনের ঘরে প্রবেশ ঘটে। আমরা সেই সময় ব্যাপক আকারে এটা আন্দোলন গড়ে তুলছিলাম, কিভাবে এই ধরনের অবৈধ চুক্তি করছিল সেই সবগুলো কিন্তু আমরা তুলে ধরছিলাম সেই সময়। কিন্তু ওই সময় সরকার এটা শোনে নাই, যদিও বিটি বেগুন মাঠ পর্যায়ে মার খাইছে। কারণ পোকা মানে ছিল যে ব্যাসিলাস তুরেনসিস এক ধরনের জিন, যেটা একটা জীবাণু জিন, ওইটা বেগুনের শরীরের মধ্যে ঢুকবে এবং কোনো ওই ফুট এবং শুট বেরোয়, মানে ছিদ্রকারী পোকা, ওইটা যদি বেগুন খায় তাহলে ওর পাকিস্তানি ছিদ্র মারা যাবে। এই জন্য এই বেগুনটা আনা হয়েছিল। ঘটনা হলো যে 2-3 মাসের মধ্যেই আমাদের এই পোকা রেজিস্ট্যান্ট করে ফেললো এই জিনের বিরুদ্ধে, এই বিটি বেগুন খাওয়া শুরু করলো। এগুলো রেকর্ড আছে আমার কাছে, ছবি আছে, ভিডিও আছে, আমরা এটা ডকুমেন্টারি করছি। বিটি বেগুন বিসংবাদ নামে আপনি অনলাইনে এখনো পাবেন, প্রায় 45 মিনিট কিভাবে বাংলাদেশের দিনে প্রবেশ করছে। ঘটনা হচ্ছে যারা ক্ষমতায় থাকে এবং যারা এগুলো চর্চা করে, পড়ালেখা করে, তারা কোনো কথাই শোনে না, কারণ তারা নানা ধরনের সুবিধা খুঁজে। এই যে জিএমও প্রকল্পে যারা ছিল, পরের বছর তারা সবাই প্রমোশন পাইছে। বাড়ির ডিজি পরের বছর আবার ডিজি হয়েছে। বার্কের যে এইটার ছিল, বার্ক মানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিচালক ছিল সম্ভবত, সে যে এটা প্রধান হলো, কৃষি বিশ্ববিদ্যালয়ের যে টিচার এটাকে প্রমোট করতেছিল, সে যে এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি হয়ে গেল, বুঝতে পারছেন? আর আমরা ঢাকা ছেড়ে এটা পালাই থাকতে হলো, কারণ এটা জীবন মরণের একটা ব্যাপার ছিল। অতএব আমি দেখলাম যে এগুলো করে আসলে কোনো খুব বেশি আমাদের জন্য খুব বেশি লাভজনক না। আমি যেটা আপনাকে বলতেছি যে এইটা, এই যে জিওমো যেটা ঘটতেছে এটি শয়তানি করে, এবং এইটা একটা মডার্নিটির বয়ান ধরে আসে, যেটা আপনার জন্য লাভজনক, আপনার জন্য ভালো। তা আমাদের বুঝতে হবে কার জন্য আসলে ভালো। কারণ বেগুনটা হচ্ছে আমাদের এখানেকার আদি ফসল। পৃথিবীর বেগুন উৎপাদন, এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং বার্মার এই পয়েন্টটাতে পৃথিবীর আদি বেগুনের আওয়াজ ভূমি, এখান থেকে বেগুনটা সারা দুনিয়াতে ছড়াইছে। ওরা শয়তানিটা করলো আদি জায়গায় এসে, যেন এটা নষ্ট করা যায়। এখন অন্য যেগুলো আসতেছে, যেমন ধরেন এই গোল্ডেন রাইসের কথা বলতেছে, অন্য যা যা কথা বলতেছে, এগুলো সবই স্বার্থ জড়িত এবং বৃহৎ স্বার্থ জড়িত। আমরা বলতেছি যে আপনার যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে আদি ফসলের কাছে আপনাকে ফিরতে হবে। কেন আদি ফসল হাজার হাজার বছর ধরে, 10,000 20,000 বছর ধরে, কোনটা আরো পুরানো আদি জাত, সেই জাতগুলো আমাদের জিনোম সিকোয়েন্সের সাথে ওইটা ম্যাচিং করে করেই ওরকম করে তৈরি হয়েছে। আমি কি আপনাকে বোঝাতে পারতেছি? মানে আপনি কোন অঞ্চলে বসবাস করেন, সেখানকার আবহাওয়া কেমন, সেখানকার রোগ বালা ভাইরাস কেমন, তাপমাত্রা কেমন, সেইটা অনুপাতে আল্লাহ আপনার জন্য আপনার চারপাশে যে ইকোসিস্টেম আছে এর মধ্যে আপনার খাবার দিয়ে রাখছেন। এই খাবারটাই হচ্ছে আপনার জন্য ওষুধ এবং আপনাকে টিকায় রাখবে। কারণ এখানকার যে রোগ বালাই আছে, সেই রোগ বালাই ওই গাছ প্রতিরোধ করে করে ওর জিনটা সেভাবে গ্রো হয়েছে। ওই জিনটা আপনার শরীর সেই জিনের ম্যাচ করে। আপনি হঠাৎ করে আফ্রিকায় যে খাবার খেলে আপনার পেট খারাপ করবে, আফ্রিকার লোকে যে এখানে খাবার খেলে পেট খারাপ করবে, বাস্তবে জিন ম্যাচিংটা করতে পারবে না। আমাদের ভিতরে যে গার্ড ব্যাকটেরিয়া সেটাও কাজ করতে পারবে না। ঘটনা হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমটা নষ্ট করতে চাই ব্যবসার জন্য। আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের ইকোসিস্টেমের মধ্যে থাকা। ইকোসিস্টেম বলতে আমি বলছি 20 থেকে 30 কিলোমিটার বৃত্তাকার পথ। আপনি যেখানে বসবাস করেন, যেখানে বেড়ে উঠছেন বা বসবাস করেন, তার চারপাশে বৃত্তাকার পথের 20 থেকে 30 কিলোমিটার মধ্যে যে খাবার আছে, সেই খাবার আপনাকে খেতে হবে। সেটাই আপনাকে বাঁচায় রাখবে, সেটাই আপনাকে টিকায় রাখবে। এইটাই হচ্ছে সৃষ্টি।
এখন তো মানে আমরা তো এই জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন জিনিসপত্র এনে একদিকে আমাদের যে দেশীয় যে বীজ, দেশীয় যে জাত, দেশীয় যে ফসল সেগুলাকে তো মেরে ফেলতেছি এবং ওগুলাকে আরো বেশি পপুলার করার জন্য, আরো বেশি বাজারে প্রচলন করার জন্য তাদেরকে আমরা নানাভাবে ইনসেন্টিভাইজ করতেছি। যেমন কৃষিটা চলতেছে লাভ এবং লোভের গল্পের মতো, লাভ এবং লোভের গল্পের মধ্যে আটকে পড়ছে বাংলাদেশের সমস্ত কৃষি, এবং এই লাভ এবং লোভের গল্পে জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজমটাও ঢুকবে বাংলাদেশে। আমাদের যদি এই লাভ এবং লোভের গল্প থেকে বের হতে না পারি, তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। আমি কেন বলতেছি লাভ এবং লোভের গল্প? এরা কৃষককে যে বলে যে এই যে বীজ এটা লাগাও, এটা হইলেই 5 মণ পেঁপে ধরবে, এরকম বড় বড় পেঁপে হবে, এটা একটা লাভের গল্প। এবং এই যে এই লাভের মধ্যে দিয়ে কৃষককে প্রলুব্ধ করে, লোভ দেখায় যে তুমি অনেক লাভবান হবে, শেষ পর্যন্ত কৃষক লাভবান হয় না। আরে ভাই, কৃষক যদি লাভবান হতো বাংলাদেশে, তাহলে প্রত্যেকটা কৃষক তার বাচ্চাকে, তার ছেলেকে, তার মেয়েকে কৃষি কাজের জন্য রাখতো। এটা তো লাভজনক না। আপনি যেভাবে যে হিসাবে আমার বুঝান না কেন, আমার বাবা তো কখনোই চায় না যে আমার ছেলে কৃষক হোক। সবগুলো তো পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় পাঠাচ্ছে। কোন কৃষকই চায় না, এখনো চায় না। তাহলে কৃষক যদি লাভজনক হতো, এটা যে অর্থনৈতিক ভাবে লাভজনক, প্রত্যেকটা কৃষক এটা করতো। অতএব আপনি যে হিসাবে দেন না কেন, কৃষি লাভজনক আপনি রাখেন নাই। যে কাজটা কেঁচো করে দেবে, কেঁচোকে মেরে ফেলছেন। যে ব্যাকটেরিয়াটা তার এই গাছকে খাওয়াবে, সেই ব্যাকটেরিয়াটাকে আপনি মেরে ফেলছেন। যে মৌমাছিটা এটা পরাগায়ন ঘটাবে, সেটাকে আপনি মেরে ফেলছেন। যে মাটি উদ্ভিদকে বাঁচায় রাখবে নিজস্ব ক্ষমতা, সেটা নষ্ট করছেন। এই পুরো সিস্টেমটা আপনি নষ্ট করছেন আপনার ব্যবসার জন্য। আমরা কিন্তু এখন যোগ, শামুক, কেঁচো যেটা আমরা ছোটবেলায় দেখতে পেতাম, কিন্তু একদমই এগুলার আমরা দেখাই পাই না। তার মানে আমরা এই যে এইভাবে করে যে আমাদের আমি যদি এখানে আমি যেটা করছিলাম যে এই বিভিন্ন বিদেশি জাতগুলা, জেনেটিক মডিফাইড জাতগুলো আসার কারণে, যেমন আমরা দেখি দেশি জাতের যে ধান খুঁজে পাওয়া যায় না, দেশি জাতের যে আমরা যে লাল চাল খুঁজে পাচ্ছি না, বিভিন্ন জিনিস এগুলো ধরেন এখন এটা দুষ্কর দুর্লভ বস্তু হয়ে গেছে। এই যে সংকট, এই সংকটের নিরসনের জন্য যেমন আপনারা আসলে কি ধরনের কাজ করছেন, কিভাবে করে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র এই জায়গায় মাঠ পর্যায়ে কিভাবে করে এই টোটাল এই যে সংকট সেটা নিরসনের জন্য কি কি কাজ করে যাচ্ছে? আমরা মনে করি না যে এই আপনি 30-40 বছর ধরে নষ্ট করছেন আর এটা 5-6 বছরে ঠিক হয়ে যাবে, 10 বছরে ঠিক হবে। কোনো জিনিস নষ্ট হইলে সেটা দ্বিগুণ সময় লাগবে, এটা তো অনেক সময় লাগবে। কিন্তু কাজটা শুরু করা দরকার বাঁচার, যে পরের প্রজন্ম। এখন ধরেন আমরা আপনারা, আমাদের বয়স হয়তো 40-এর কোঠায়, আমাদের একটা বড় সময় ভালো খাবার আমরা খাইছি, কিন্তু টিকে আছে। কিন্তু আপনার আমার সন্তান, নতুন যে প্রজন্ম আসতেছে, তারা পুরো খাবারটাই হচ্ছে বিষাক্ত দূষিত খাবার পাচ্ছে। এই লড়াইটা সারা দুনিয়াতে, এটার জন্য বাংলাদেশের কৃষকের লড়াই, এটা আর্জেন্টিনার কৃষকদের লড়াই। কারণ আর্জেন্টিনা অনেক কৃষকের সাথে আমাদের যোগাযোগ আছে। তারা আর্জেন্টিনায় জিএমও সয়াবিনের বিরুদ্ধে আন্দোলন করে, যে সয়াবিন আমাদের দেশে আসে, ওখানে কৃষকরা লড়াই করে। কারণ ওখানে যে কন্যা শিশু জন্মগ্রহণ করে, তার শরীর কালো হয়ে যায় এই বিষক্রিয়ার কারণে। ওখানে কিন্তু অনেক লড়াই। আমরা শুধুমাত্র ওখানকার ফুটবল খেলাটাই আমাদের দেশে আনি, কিন্তু ওখানকার কৃষকের লড়াই আন্দোলনটা নিয়ে আসি না। আমরা বলতেছি যে এই লড়াই সারা দুনিয়াতেই এখন চালু আছে, বাঁচার লড়াই। প্রাকৃতিক কৃষি কি করে? প্রাকৃতিক কৃষি কৃষকদেরকে বলে যে ভাই তুমি নিজে বাঁচো, তুমি যদি নিজে না বাঁচো, তাহলে এই উৎপাদনটা কি করবে? উৎপাদনটা কি করে দেবে? কে এই জাতিকে খাওয়াবে? তাহলে কৃষক তার নিজের উৎপাদনটা নিরাপদ করতে হবে। নিরাপদ করতে হলে কি করতে হবে? কৃষককে গরু পালতে হবে। আপনি তাহলে গরুর দুধ পাচ্ছেন, গরুর গোবর পাচ্ছেন, ছাগল, হাঁস, মুরগি যা আছে, আগে যে গৃহস্থ বাড়ি আপনি দেখছেন গ্রামে, সেই পুরো জিনিসটাই করতে হবে। কৃষি মানে এরকম না শুধু ধান করবেন আপনি, কৃষি মানে এরকম না শুধু গম করবেন, যদি সবজি করবেন, এটা কৃষি না। আপনাকে পুরো হোলিস্টিক জিনিস আপনাকে করতে হবে, তাহলেই কোম্পানি থেকে আপনি বেরোতে পারবেন। নাহলে ধান করতে কোম্পানি দ্বারস্থ হবে। আর যদি গরু থাকে, তাহলে গরুর গোবর, গরুর চোনা, এটাকে আপনি ধানের জমিতে সারে কনভার্ট করে ফেলুন, ধানের খড়টা গরু খাবে। আমাদের এখানে কিন্তু সেরকম প্রাকৃতিক কৃষি খামারে 10টা গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, এই হাঁস, মুরগি সব আছে, আবার সাপও আছে, নানা নানা ইকোসিস্টেম আছে। আবার সাপ খাওয়ার জন্য বেজিও আছে।
মানে পুরো সিস্টেমটা একটা কন্ট্রোলের মধ্যে আছে। এই যে এই সব প্রাণ এরা মিলেমিশে আমাদের খাদ্য উৎপাদনটা বাড়ায় দিচ্ছে। কারণ কিছুর কাজটা করে দিচ্ছে, ব্যাকটেরিয়া তার কাজটা করে দিচ্ছে। বাকি আমাদের এই খামারে, যেটা আমি মানিকগঞ্জে আমাদের যে খামার, সেখানে 7 বছর কোনো ধরনের কোনো পেস্টিসাইড স্প্রে করা হয় নাই। পেস্টিসাইড মানে অর্গানিক পেস্টিসাইডের কথা বলতেছি, কোনো ধরনের স্প্রে নেই। কিন্তু দিব্যি 7 বছরে সবকিছু হচ্ছে। ধান, শাকসবজি, মৌসুমী যত ধরনের ফসল আছে, বিটরুট থেকে শুরু করে যত ধরনের ফসল আছে সব হচ্ছে। পুরোটাই আমরা বনের আদলে করি। একটা প্রাকৃতিক বন কিভাবে টিকে থাকে? বনে কি কেউ এই জাহাজ ভরে মানে বিমান ভরে নিয়ে যায় সার দেয়, বীজ দেয় না তো? তাহলে বনে বছরের বছর কিভাবে সব ভালো থাকে? তাহলে বনে কি সিস্টেম চালু আছে, আল্লাহ কি সিস্টেমে বন চালায়, সেই সিস্টেমটা আমি আমার খেতে সেই সিস্টেমটা মেনে চাষাবাদ করি। সেটাই প্রাকৃতিক কৃষি। এর মধ্য দিয়ে যে ফসলটা উৎপাদন হবে সেই খাবারটা পাখির জন্য নিরাপদ হবে, গরুর জন্য নিরাপদ হবে, মাছের জন্য নিরাপদ হবে, বোলতার জন্য নিরাপদ হবে, মৌমাছির জন্য নিরাপদ, সবার জন্য নিরাপদ এবং মানুষের জন্য নিরাপদ হবে। প্রাকৃতিক কৃষি শুধু মানুষের না, এটা না, পুরো একটা সমস্ত সিস্টেম প্রকৃতির। একটা বৈষম্য, হ্যাঁ, প্রাকৃতিক কৃষি করলে শুধুমাত্র মানুষই বাঁচবে না, সমস্ত প্রাণ বাঁচবে, সমস্ত বায়োডাইভার্সিটি বেঁচে থাকবে। এবং আপনি দেখেন যে আমাদের খাবার, আমরা ধরুন দুপুরে যা যা খাইছি, এটা তো ইকোসিস্টেমের খাবার। মাছ, অন্যান্য সবজি, নানা ধরনের ভাত, এই যে নানা ইকোসিস্টেম থেকে কিন্তু আমরা খাবার খাইছি। এগুলো যদি আপনার হারান, তাহলে খাবারটা কোথা থেকে পাবেন? আপনার প্রতিদিনের যে প্লেট, এই প্লেটটা যদি আমরা একটু ভালো করে ভেবে দেখি যে আমরা প্রতিদিন থালার মধ্যে কি কি আছে, এগুলো কোথা থেকে আসে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই থালার সংখ্যা যদি কমে যায়, তাহলে আপনি রোগ আক্রান্ত হবেন। আপনি যত ডাইভার্সিটি খাবার খাবেন, এই ধরনের খাবার, ডাইভার্সিটির মানে এই মানে বাজারের খাবার না, কিন্তু প্রতিবেশীর খাবার বলতেছি, সেগুলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেবে। এখন এই যে আপনি নিজেও বলেন যে আমার যেমন আমি নিজেও আমার পরিবারে আমার ছেলেকে বড় করতে গিয়ে প্রতিদিন একটা সংগ্রামের মধ্য দিয়ে মনে হয় এটা একটা সংগ্রাম, যে বিভিন্ন যে আধুনিক কোম্পানিগুলোর যে মার্কেটিং, যে বাজারজাতকরণের যে তাদের যে যে ধরন, যে প্রক্রিয়া, সেটা দিয়ে তারা যেভাবে প্রতিদিন প্রলুব্ধ হচ্ছে এবং ওইটার দিকে ছুটে যাওয়ার যে একটা প্রবণতা, সেখান থেকে বাঁচিয়ে তাদেরকে একটা প্রাকৃতিক খাবারের দিকে আসলে নিয়ে আসা, সেই জায়গা থেকে মানে আপনারা এই আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে শিক্ষিত করার জন্য বা প্রশিক্ষিত করার জন্য এবং প্রাকৃতিক কৃষি বা প্রাকৃতিক যে বললেন যে বনায়ন, যেটা ফুড ফরেস্ট যেটা বলছেন, সেটা করার জন্য আপনারা কিভাবে করে মানুষজনকে সহায়তা করছেন? প্রাকৃতিক কৃষি প্রথমত নিজেরা উৎপাদন করে। আপনি বলবেন যে প্রাকৃতিক ভাবে ভাই চাষ করো, নিরাপদ খাদ্য উৎপাদন করা, তো বলবো যে এটা কোথায় হয়, কোথায় আমরা দেখান, বিশ্বাসই করে না। তাহলে আমাদের প্রথম করতে হয় আমরা নিজেরা উৎপাদন করি প্রাকৃতিক ভাবে, আমরা দেখাই যে এইভাবে উৎপাদন করা সম্ভব। তুমি আসো দেখো কিভাবে উৎপাদন, তুমি 1 দিন থাকো, 10 দিন থাকো, মাসে মাসে তুমি যে দেখো যে কিভাবে উৎপাদনটা হয়, তাহলে তুমি দেখলে তোমার বিশ্বাস হবে, তোমার আস্থা আসবে। 2 হচ্ছে আমরা এক ধরনের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই। 3 দিনের আবাসিক একটা শিক্ষণ করি। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক কৃষক সমাজ নামে আমাদের একটা সংগঠন আছে। এই আমব্রেলার মধ্যে বাংলাদেশের সব নিরাপদ খাদ্য যারা উৎপাদন করে তারা এটার সাথে যুক্ত। প্রাকৃতিক কৃষক সমাজের অধীনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে যে প্রাকৃতিক ভাবে চাষবাস করতে চায়, কৃষকদের উদ্বুদ্ধ করতে চাই, আমরা সেখানে যে একদিনে একটা ট্রেনিং সেশন করাই। আপনি যদি বলেন যে ভাই আমার গ্রামে আমি কৃষকদেরকে এটা বুঝাই, শুনতেছে না কৃষক, চলেন যাই আমরা একদিনের ট্রেনিং সেশন ওখানে করে আসি। এর বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা আপনি যদি ফুড ফরেস্ট বন, খাদ্য বন, আমরা এমন একটা সিস্টেমে গাছপালা সৃজন করে দিব আপনাকে যে সারা জীবন আর কখনো ওখানে রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো দিতে হবে না। আপনি ওখান থেকে সবজি, ফল এবং ঔষধি সারা জীবন খেতে থাকবেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমরা করে থাকি। এর বাইরে আমাদের সাথে যুক্ত এবং আরো যারা কৃষক আছে তাদের উৎপাদিত যেসব ফসল আছে, ঢাকায় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে, এই মুহূর্তে হচ্ছে রাজিয়া সুলতানা রোড, 10/1 রাজিয়া সুলতানা প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র, সেখানে বিক্রি হয়। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক কৃষক সমাজের ব্যানারে কৃষকরা তার বাড়ি থেকে, ধরেন আপনি চাইলেন যে আপনি
আম চাইলেন, তো আম আমাদের কোথায় আছে? আমাদের আম আছে হচ্ছে নওগাঁর সোহাগের কাছে, সেখানে একটা ফুড ফরেস্ট আছে সোহাগের, নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ ফলের একসাথে চাষাবাদ করে, সোহাগ আপনাকে সরাসরি পাঠায় দিবে। আচ্ছা। মানে এটা যে আমার এই ঢাকায় মোহাম্মদপুরে এসে বিক্রি করতে হবে সেরকম না, আমাদের হচ্ছে যে এই মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে বড় লড়াই যেটা আপনারা করতেছেন নিরাপদ খাদ্যের। হ্যাঁ, একদম ফ্রন্টের লড়াই। তাহলে এই বিক্রি যদি বাড়ে নিরাপদ খাদ্যের, ভোক্তা যদি নিরাপদ খাদ্য খায়, তাহলে উৎপাদনটা বাড়বে আলটিমেটলি। এই যে এখন এই যে বললেন যে নিরাপদ খাদ্য, এটা যে বা প্রাকৃতিক কৃষির মাধ্যমে যে খাবারগুলো তৈরি হচ্ছে, একটা তো বুঝলাম আমরা এটা নিরাপদ, কিন্তু এটা তো ওই যে আমরা যে কথা হলো যেটা তারা ল্যাব টেস্ট করতে যাচ্ছি না, ল্যাব টেস্ট করা তো পসিবল না, এটা আসলে অসম্ভব কথাবার্তা। যা প্রতিদিন আমি তো সারাদিন কত কিছুই খাইতেছি, তো এটা প্রতিদিনই তো আর আমি ল্যাব টেস্ট করতে যাচ্ছি না। তাহলে দেখেন, আমি একটু বলে নিই, আপনাকে থামাচ্ছি আমি, সরি। ল্যাব টেস্ট হচ্ছে যে আমরা ল্যাব টেস্টের ক্ষেত্রে প্রথম বলি যে ল্যাব টেস্ট হচ্ছে আপনার রান্নাঘর। আপনি আমাদের উৎপাদিত পালং শাক বা লাল শাক ভাজি করবেন বা রান্না করবেন, অন্য রাসায়নিক সার দেওয়া উৎপাদিত পালং শাক পাশাপাশি দুইটি কড়াই রান্না করবেন, দেখবেন যে আমাদের লাল শাকে কতটুকু পানি বাড়ে আর ওদের লাল শাকে কি পরিমাণ পানি বাড়ে, আমাদের থেকে দ্বিগুণ পানি বেরোবে। তাহলে বুঝবেন যখন রাসায়নিক সার বেশি, ইউরিয়া বেশি দিয়েছে, ও হচ্ছে পানি অ্যাবজর্ব করছে শুধু, আপনি কিনছেন কিন্তু পানি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি কিন্তু আপনি বেশি কিনছেন। এইবার হচ্ছে আপনি রান্না করে বুঝলেন যে এই ঘটনা। আর কুটার সময় তো দেখবেনই যে পোকামাকড় আমাদের এর মধ্যে আছেই, যেগুলো ন্যাচারালি থাকে ওদের মধ্যে নেই। এইবার আপনি যখন খেতে যাচ্ছেন, আপনি যখন টেবিলে এই খাবারটা নিলেন, খাবার যখন আপনি যদি আমাদের লাল শাকটা খান, তাহলে আপনার ছোটবেলার কথা মনে পড়বে, আপনার বাবার কথা মনে পড়বে, দাদার কথা মনে পড়বে, দাদার সময় বা বাবার সময় এরা মজার লাল আপনি খাইছেন, আপনি জিহ্বা হচ্ছে এইটার পরীক্ষাগার। কিন্তু আপনি যদি আমার বলেন যে ভাই আপনার এই বেগুন, আমি বেগুন নিলাম, এই বেগুনটা টেস্ট করে দেন, একটা টেস্ট করতে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা লাগে। আমার কৃষক, ছোট কৃষক উৎপাদন করছে 2 মণ বেগুন, বেগুন তো 10 গুণ করে বিক্রি করলেও তো এটা টেস্ট হবে না। অতএব এই টেস্টের মধ্যে ঝামেলার মধ্যে এখনই পড়া যাবে না, এই টেস্টের মধ্যে ঝামেলার পরে এই টেস্টের অন্য একটা মাধ্যমে আমরা কাজ করি, সেটা হচ্ছে যে কমিউনিটি সার্টিফিকেশন। আমরা আমাদের এরকম করে ছোট ছোট সমবায় সমিতি করা আছে গ্রামে কৃষকদের। আমি যেখানে থাকি এর পাশের গ্রামে শানঝুরি, রামেশ্বরপট্টি এবং কাউটিয়া, 3টে গ্রামের কৃষকদের কৃষক স্কুল সমবায় সমিতি, যারা এই ধরনের চাষাবাদ করে তাদের একটা সমবায় সমিতি আছে। এই সমবায় সমিতি করে যে কার জমিতে কি দিচ্ছে, কে কতটুকু কোন প্রাকৃতিকভাবে ফসল করবে, এই যে আসন্ন শীতে কে কোন ফসল করবে, রাসায়নিক সার, বিষ সার, এইটা ওখানে তালিকা আছে। এটা হলো মিটিং করে সিদ্ধান্ত নেয়, কে কোনটাতে দক্ষ তাকে সেইটাই দেয়। আপনি চুরি করে ওখানে এই রাসায়নিক সার দিতে পারবেন না, কারণ গ্রামের সব মানুষ দেখে যে আপনি ওখানে কি দিচ্ছেন, ওটা আপনার রাসায়নিক সার, বিষ সার ওটা ঘোষণা করছেন। তাহলে এই যে 100টা চোখ আপনাকে অবজার্ভ করতেছে, এইটা হচ্ছে সোশ্যাল সার্টিফিকেশন। আমরা সেই সোশ্যাল সার্টিফিকেশনের কাজটাই করি। সুন্দর। তো এখন এই যে অনেকের আগে যে নিরাপদ ভাবে যখন চাষ করছেন, তখন জিনিসটা হয়তো বা একটা অত দেখতে সুন্দর হচ্ছে না, বা এটার ভিতরে পোকা হইতেছে, বা এই ধরনের বিভিন্ন জিনিসপত্র, লাইক কাস্টমার বলে যে ধরেন বাজার থেকে কিনতেছে, এটা তো দেখতে এত সুন্দর, এত একদম শেপ ঠিকঠাক, ভিতরে কোনো পোকা নাই, একদম সবকিছু। তাহলে এখন কাস্টমার অনুযায়ী আমি তো ওটা কিনলে জিতবো, নাকি নিরাপদ খাদ্যের বা এই যে প্রাকৃতিক কৃষি থেকে জিনিসপত্র কিনলে? প্রথম জিনিসটা বোঝেন, লাভ আপনার কোথায়। আমি আমাদের একজন ভোক্তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই, এই আমাদের এইসব জিনিসপত্র অনেক দাম বিক্রি হয়, তা আপনি কষ্ট করে একটা ছোটখাটো চাকরি করেন, তো কেন এইটা নেন, আপনি উৎপাদন করেন। উনি বললেন, দেখো দিলর্ড, আমি তো এটা কষ্ট করে নিয়ে যাই টাকা দিয়ে, কিন্তু গত 2 বছর আমার কোনো ডাক্তারের টাকা দিতে হয় নাই, ওষুধ কিনি নাই আমি, তো ওইটার থেকে তো এটা কম। ওনার হিসাবটা এরকম। তাহলে আপনি যদি ওইভাবে হিসাব করেন, তাহলে এইটার অনেক বেশি আপনাকে করবে, এই হিসাবটা মিলানো সহজ হবে। আরেকটা হচ্ছে যে এই যে সহজ সুন্দর দেখতে একই সাইজ, বাজারে একই সাইজে যেটা দেখবেন, একই শেপ, একই কালার, একই নকশা, বুঝবেন এটা হাইব্রিড। এবং হাইব্রিড চাষাবাদ করছে, পর্যাপ্ত রাসায়নিক সার, বিষ যা যা আছে সব দিয়েছে। আপনি যখন ফসলটা কিনতেছেন, যে আমি কিছুক্ষণ আগে আমাদের সেন্টার থেকে আসলাম, পাহাড় থেকে বেগুন আসছে, পাহাড়ে পোকা আর পোকা ছাড়া বেগুন বিক্রি করার কোনো রীতি ছিল না।
পোকা সহই কেজি দরে সবাই কিনে, কেউ বাঁচে না আদিবাসীরা। আপনি তো শিখাইলেন পোকার সারা বেগুন। একবার বেগুন মানে বেগুনের জীবন দশায় বাংলাদেশে 140 থেকে 150 বার স্প্রে করে, বিষ স্প্রে করে। তাহলে আপনি এই বিষ মিশ্রিত সুন্দর খাবার খাবেন না আপনি এইটা খাবেন যেটা দেখতে সেই মাত্রার ভালো না, কিন্তু স্বাদ দুর্দান্ত। স্বাদ দুর্দান্ত মানে এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক বেশি, অনুপুষ্টি অনেক বেশি, এবং এটা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেবে, আপনার শক্তি পাবেন, এনার্জি পাবেন। না হলে আপনি দেখতে খুব সুন্দর হবেন, কিন্তু আপনি সারাক্ষণ ঘুমাবেন, ঘুম কাতুরে হবেন। এখন তার মানে দিন শেষে এই যে প্রাকৃতিক কৃষি যেটা কথা আমরা বলছি, এটা কি দিন শেষে কৃষকের জন্য কি টেকসই? এই কৃষিটা কি টেকসই কৃষি কিনা ওভারঅল আমাদের কৃষকের জন্য, আমাদের ক্রেতাদের জন্য, ভোক্তাদের জন্য, আমরা যদি ওভারঅল আমি দুইটা জায়গায় করি, দুইটা জায়গায় বলি। একটা হচ্ছে যে কৃষকের জন্য এটা লাভজনক, একদম ক্লিয়ার প্রশ্ন। কারণ আমরা দীর্ঘদিন ধরে রাসায়নিক সার বীজ দিয়ে যারা চাষাবাদ করে তাদের সাথে বসে একদম কাগজ কলম নিয়ে হিসাব করে দেখছি যে তারা কত টাকা লাভ করে। তারা হিসাবটা কেন করতে পারে না জানেন? তারা ওই রিক্সা চালায়, আরেকজন শ্রম দেয়, ওই টাকাটা দিনে দিনে এই ইনভেস্ট করতে থাকে, কখনো হিসেব করে না। যদি হিসেব করতে হলে এত কম দামে কোনো বিক্রি করতে পারে না। আলু চাষি আমাদের গ্রামের সবচেয়ে শক্তিশালী যে আলু চাষি, সবচেয়ে বেশি আলু যে ফলায়, সে বিঘায় 2000 টাকা লাভ করছে। কিন্তু সে যখন হিসাবটা শেষ করে তখন জিহ্বায় কামড় দিচ্ছে, কারণ কখনোই সে জীবনে হিসাব করে না। তাহলে সে এটা লাভ করতেছে না। এখন প্রাকৃতিক ভাবে চাষাবাদ করলে আপনার টাকা অন্য জায়গায় যাবে না, সমস্ত টাকা আপনার কাছে থাকবে। বীজ আপনার, সার আপনার নিজে তৈরি করা, পেস্টিসাইড আপনার কোনো কিছু লাগবে না, আপনার হেলথ হ্যাজার্ড হবে না, আপনার যা খাবার খাচ্ছেন এবং যতটুকু বিক্রি করছেন পুরোটাই আপনার থাকবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা দিয়ে কি দেশের এই এত মানুষের খাওয়ার হবে কিনা, যেটা সবসময় আমাদের শুনতে হবে। যারা প্রশ্ন করে তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি উৎপাদন করো একমোট কোনো কিছু? আমাকে প্রথম প্রশ্ন করলে আমি প্রথম জিজ্ঞেস করি আপনি কি উৎপাদন করেন কোনো কিছু, একমোট খাবার উৎপাদন করেন বছরে? না, উৎপাদন করি না। আমি বলি আপনি উৎপাদন শুধু করেন না, আপনার 4 গুণ খাবার আপনি ড্রেনে ফেলে দেন, নষ্ট করেন রান্না করে। বাংলাদেশে যা খাবার উৎপাদিত হয় তার মাত্র 40% খাবার পেটে যায়, 60% খাবার নানা জায়গায় নষ্ট হয়। এটা আমেরিকাতে 15%। আমরা তো ওখানে কমায় নিয়ে আসতে পারি। আমরা বলতেছি যে আপনি যে নষ্টটা করছেন পুরো মাঠ, ক্ষেত, ইকোসিস্টেম, কৃষকদের প্রথাগত জ্ঞান, এগুলো যে নষ্ট করে এখন একসাথে ঠিক হবে না। এটাকে আপনার দীর্ঘমেয়াদী প্ল্যানে ধীরে ধীরে এগুলোকে ঠিক করতে হবে। অথবা এখনই যদি প্রাকৃতিক চাষাবাদ শুরু করেন তাহলে বিপদ। বিপদ কেন? আপনার মাটি তো নষ্ট হয়ে আছে, কৃষক ওই নলেজ হারাইছে, এই পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে আছে। আপনাকে ধীরে ধীরে এদিকে যেতে হবে। প্রথম ধাপে আমরা কৃষকদের বলতেছি যে তার পরিবারে যতটুকু লাগে সে ততটুকু উৎপাদন করে খাবেন, কারণ কৃষককে বাঁচানো হচ্ছে জাতিকে বাঁচানো। এই যে মানে খুব সুন্দর একটা জায়গা তুললেন, যে কারণ এই জুজুর ভয় দেখিয়ে কিন্তু বলা হচ্ছে যে লাইক এটা তো দেশি জিনিসে তো বেশি উৎপাদন হবে না, বা এই প্রাকৃতিক ভাবে তো বেশি উৎপাদন হবে না, বেশি উৎপাদন করতে হলে ভাই বিদেশ থেকে হাইব্রিড নিয়ে আমি আপনাকে আবার থামাইতে হচ্ছে। এই যে উৎপাদন বেশি হবে, আপনি কি কি উৎপাদন করতেছেন বেশি সেটা হিসাব করেন। আপনি বেশি ধান উৎপাদন করতেছেন, বেশি ধানের ভাত খেয়ে আপনি ডায়াবেটিস উৎপাদন করতেছেন বেশি, আপনি ক্যান্সার উৎপাদন করতেছেন বেশি, আপনি রোগ আক্রান্ত মানুষ উৎপাদন করতেছেন বেশি, আপনি ওষুধ উৎপাদন করতেছেন বেশি, আপনি বিষ উৎপাদন করতেছেন বেশি, আপনি রাসায়নিক সার উৎপাদন করতেছেন বেশি। ওইগুলো হিসাব করবেন না, শুধু খাবারের হিসাব করবেন? ওইগুলো হিসাব করতে হবে। ওইগুলো হিসাব করে দেখেন আপনার মাইনাস থাকবেন অর্থনৈতিক ভাবে। আমরা যে বা যারা ধরেন প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র বা আরো অন্যান্য যারা আমরা নিরাপদ খাদ্য নিয়ে বা প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছি, আমরা প্রত্যেকেই খুব ছোট পরিসরে আমাদের কাজগুলো করছি। যেমন আপনিও বলছিলেন যে লাইক আমরা বেশ লম্বা সময় ধরে কাজ করছি, কিন্তু আমাদের গ্রোথ আসলে বলতে গেলে খুব আহামরি এরকম অভাবনীয় ইয়ে নেই। আপনার কাছে কেন মনে হয় যে লাইক আমরা কেন কাঙ্ক্ষিত মানে আমরা বড় হতে পারছি না বা প্রসার করতে পারছি না? এইটার
প্রধান কারণ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে প্রোডাকশনটা কম। মাঠ পর্যায়ে আমরা অনেকে বিক্রি করতেছি, কিন্তু মাঠের উৎপাদনটা কম। হ্যাঁ, তাহলে মাঠের উৎপাদনটা আপনাকে বাড়াতে হবে। কৃষক পর্যায়ে এই উৎপাদনটা না বাড়ালে এদিকে বিক্রিটা বাড়ায় খুব বেশি, আমরা আগাতে পারবো না। এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে পুরো সিস্টেমটা হচ্ছে এটার এগেনস্টে। বাজার ব্যবস্থাপনা, অর্থনীতি, একাডেমি, সরকারের যেসব কৃষি বিভাগ সমস্ত হচ্ছে এই ধরনের নিরাপদ খাদ্যের এগেনস্টে দাঁড়ানো। অথবা আপনি সমস্ত এনভায়রনমেন্টটা আপনার প্রতিকূল, সেখানে আপনি ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে দিয়ে আপনি আগাইতে হচ্ছে। এইটা ঘটনা হচ্ছে যে এই যে ধাক্কা বা ঠেলে ঠেলে যারা চলতেছে, সবাইকে এখন এটা বাড়ানোর জন্য সবাইকে হাত ধরতে হবে। হাত ধরতে হবে কিভাবে? কাজের মধ্যে দিয়ে হাত ধরতে হবে। সেটা মার্কেটিং হতে পারে, প্রোডাকশন লাইনে হতে পারে। এটা যে এরকম যে সবাই মিলে আসেন এক জায়গায়, একটা সঙ্গ করি, এক জায়গায় একসাথে হই, মিটিং করি, তারপরে এদিকে আগাবে, এটা আমার মনে হচ্ছে খুব বেশি ফলপ্রসূ এই মুহূর্তে হবে না, হয়তো এটা আর পরে হবে। এই মুহূর্তে দরকার হচ্ছে কাজের মধ্যে দিয়ে পরস্পর হাত ধরা। আপনি মার্কেটিং করতেছেন, আমি ভাই উৎপাদন করতেছেন, আসেন আমরা দুজন উইন উইন সিচুয়েশনে হাত ধরি। আমাদের কৃষক আছে, আপনার বিক্রি ব্যবস্থা আছে, অন্য যারা আরো ভিতরে যারা কাজ করতেছে বিভিন্ন সাইডে, কেউ আছে গবেষক আছে, কেউ অ্যাক্টিভিস্ট আছে, এই সবাই হাত ধরাধরি করা, কাজের মধ্য দিয়ে হাত ধরাধরি করা, সেটা করলে আমার মনে হয় যে আমরা খুব দ্রুত এইটা আগানো যাবে। কিন্তু এটাও ভাবতে হবে যে এইটা এরকম খুব দ্রুত ছড়াবে এরকম না, কিন্তু ধীরে ধীরে আপনি এটা ছড়াবে এবং এই ছড়ানোটা ব্যাক করবে না। কারণ মানুষ এই মুহূর্তে নিরাপদ খাদ্য, মানুষের প্রয়োজন বেঁচে থাকার জন্য, এটা মানুষ বুঝছে। এবং বাংলাদেশের সমস্ত মানুষ একেবারে আপার লেভেল থেকে নিচে যারা আছে সবাই জানে যে তারা বিষ খাবার খাচ্ছে। সবাই জিজ্ঞেস করেন রাস্তায় ধরে ধরে কি খাবার খাচ্ছে, ও বলবে যে সে ঠিক ভালো খাবারটা সে খাচ্ছে না। তাহলে সবার এই চাহিদা আছে, এই ডিমান্ডটাকে বুঝে সেই দিকে আগানো। আর যার যেখানে উৎপাদন করার সুযোগ আছে সেখানে উৎপাদনে যাওয়া। শুধুমাত্র কৃষকের উপর ভর করে বা কোনো লোক উৎপাদন করে দিবে সেরকম না। আমরা কিন্তু সেইটাই বলতেছি প্রাকৃতিক কৃষি থেকে, যে ভাই নিরাপদ খাদ্য যদি তোমার কিনতে কষ্ট হয়, এটা তো বেশি দামে কিনতে হবে, কারণ এটার নানা ধরনের আছে, সিস্টেমের মধ্যে দিয়ে তোমাকে কিনতে হচ্ছে। তাহলে তুমি উৎপাদনে যাও, তুমি শিখতে চাও, আমরা সব আমাদের অভিজ্ঞতা তোমাকে দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, উৎপাদন করো। যার জমি আছে গ্রামে এমনি পড়ে রয়েছে, একটা গাছ লাগাই রাখছেন, ফুড ফরেস্ট করেন। সবাই মিলে যদি প্রোডাকশনটাও বাড়ান, তাহলে এইটার মার্কেটিং লাইন, উৎপাদন এবং এটার ইগুলো বাড়বে। এবং সারা দুনিয়াতে যেহেতু রোগ বালাই বাড়ছে, এটা হচ্ছে পজিটিভ সাইন, নেগেটিভ অর্থে পজিটিভ সাইন নিরাপদ খাদ্যের জন্য। এখন ডাক্তাররা লিখে দেয় যে আপনি এই ওষুধ খেলে আপনাকে রাসায়নিক সার বিষমুক্ত খাবার খেতে হবে। আমাদের কাছে প্রচুর প্রেসক্রিপশন সহ আসে, এটা আপনাদের কাছেও আসে, আপনার কাছে আসে। অর্থাৎ মানুষ খুঁজতেছে, অর্থাৎ এইটার সামনে সম্ভাবনাটা ব্যাপক এবং মার্কেটটা রেডি আছে, মানে মার্কেটের চাহিদা, ডিমান্ডটা আছে। এই ডিমান্ডটা ঠিকঠাক মতো ডিল না করতে পারলে বিপদ। এখানে কি আপনার কাছে মনে হয় যে দাম একটা প্রতিরোধ বা একটা ব্লকেজ হিসেবে কাজ করে? এখানে দাম অবশ্যই গুরুত্বপূর্ণ, দামের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের কালচারটা অন্যরকম, মানে সংস্কৃতি অন্যরকম, খাদ্য সংস্কৃতি। দেখেন, সে যখন কোন ব্র্যান্ডের দোকানে জুতা কিনতে যায়, সে কিন্তু জিগায় না এটা কত দামের, গত বছর আমি এতটা কিনছি, আজকে এত দাম হয়েছে কেন, এটা প্রশ্ন করে না, প্রশ্ন করে না তো। বরং ও ওইটা ওই 500 টাকার জুতা 1500 টাকায় কিনতে হলো গর্ববোধ করে, বলে দুইজনকে। তাহলে ভাই তুই কৃষকেরটা এই 10 টাকা জিনিস নিয়ে যায়, এটা 2 টাকা কমানোর চেষ্টা করেছে না? 50 টাকার একটা 1 কেজি ফসল, তুই এটার 5 টাকা কমানোর জন্য এই পিরাপিরি কেন করিস? এই যে কৃষককে, নিম্নবর্গ মানুষকে ঠকানোর যে প্রবণতা, দেখেন মধ্যবিত্ত, বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত অন্য কোনো জায়গা নেগোসিয়েশন করতে পারে না, বাচ্চার স্কুলের বেতন কমাইতে পারে না, জুতার দোকানের দাম কমাইতে পারে না, বাস ভাড়া কমাইতে পারে না, কোনো কিছু সে কমাইতে পারে না। সে শুধু কমাইতে পারে কৃষকের 2 টাকা, 5 টাকা, 10 টাকা। এই টেন্ডেন্সিটা বদলাইতে হবে। আপনি ইনভেস্ট করবেন আপনার স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য বিনিয়োগ করতে হবে। আপনি দায় সারা খাবার খাচ্ছেন, আরে ভাই এইটা তো একেবারেই প্রাকৃতিক জিনিস, চিমটি মারেন।
আপনি যে খাবারটা খাচ্ছেন, খাবার খেয়ে আপনি টয়লেটে যাওয়ার আগ পর্যন্ত 30 থেকে 36 ফিট পথ নরম টিস্যুর উপর দিয়ে খাবারটা যায়। আপনি কি খাওয়াচ্ছেন? আপনি যে বিষাক্ত জিনিস খান, এটা পুরো শরীরটা ছড়ায় পড়বে। শরীরটা আপনাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত শেষ পর্যন্ত করে। না পারলে আপনি নানা ধরনের রোগাক্রান্ত হন, সেটা তো বাস্তবতা সবারই। তাহলে আপনি আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। এই ধারণাগুলো, এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যে আপনার স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনি অসুস্থ হন নাকি, আপনার বাড়ি গাড়ি কি, এটা কি করবেন আপনি? আপনি যখন অসুস্থ, আপনি গাড়িতে চড়তে পারেন, আপনার বাড়ি দিয়ে আপনার কোনো কিছু হবে? তাহলে ব্যাংক ব্যালেন্স কোনো কিছু করতে পারবে? কিছুই তো করতে পারবে না। আপনার সুস্থ থাকা জরুরি। আপনি স্বাস্থ্যে, খাদ্যে ইনভেস্ট করেন। খাদ্য আপনার শক্তি দেবে, খাদ্য আপনাকে বাঁচায় রাখে, খাদ্য আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নিরাপদ খাদ্য। খাদ্য মানে ভেজাল খাবার না। অতএব এখানে আপনাকে বিনিয়োগ করতে হবে, এটা কোনো বিকল্প নেই। হয় আপনি সময় বিনিয়োগ করেন, না অন্য কিছু। দেখেন, আপনি পৃথিবীতে মানুষ প্রথমে এসে চিৎকার করে, কোন শিশু পৃথিবীতে জন্ম নিলে প্রথম চিৎকার করে, তারপরে কি করে? আশেপাশে যারা থাকে দুধ দেয়, মায়ের দুধ দেয়, তাই না? মানে আপনি প্রথম পৃথিবীতে যে ক্রিয়া ঘটালেন, আপনি যে ডিমান্ড দেখালেন, সেটা হচ্ছে আপনার খাবার। আপনি এখন দেখেন আপনি খাবারের জন্য কতটুকু সময় ব্যয় করেন, কতটুকু ভাবেন। কিছুই তো আমরা ভাবি না। মানে আপনি পুরো আপনার শরীর, আপনার বডি, আপনার মন এবং আপনার পৃথিবীতে যে ডিমান্ড, এগুলো সব ভুলে গেছেন। ভুলে কোথায় দৌড়াচ্ছেন শেষ পর্যন্ত আপনার হাসপাতালে যাবেন। আমরা বলছি ভাই এটা থামো, এই দৌড়াদৌড়ি। বরং তুমি পৃথিবীতে যেটার জন্য প্রথম ডিমান্ড দেখাছিলে সেটার প্রতি মনোযোগ দাও, সময় দাও, সেটাতে বিনিয়োগ করো, সুস্থ থাকো, ভালো থাকো। এই ভালো থাকার যে প্রচেষ্টা, এটা কি শুধুমাত্রই ব্যক্তি লেভেলে? এখানে কি আমাদের যারা নীতি নির্ধারক, যারা আমাদের সরকার বা আদার্স, এদের ওনাদের জায়গা থেকে ওনারা আমাদেরকে কিভাবে করে সহযোগিতা করতে পারবে? ওনাদের দায় কি? রাষ্ট্রের তো দায় আছে। রাষ্ট্রের কাঁধে এই যে বাংলাদেশ যত মানুষ অসুস্থ, এটা যে বিনিয়োগ, মানে এটার জন্য যে ব্যয়, এটা কিন্তু রাষ্ট্রকে করতে হয়। এবং রাষ্ট্রের লোকজন বিদেশে যায় ট্রিটমেন্ট হতে, আমাদের পাশের দেশ বা অন্য দেশগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের টাকা নিয়ে ওনাদের কাছে রেখে আসে। এই মুহূর্তে বাংলাদেশে 5 কোটি মানুষ রুগী এবং রুগীর সেবায় ব্যস্ত, রুগী এবং রোগীর সেবায় ব্যস্ত। তাহলে 5 কোটি মানুষ আপনি হচ্ছে শ্রম দিচ্ছে না আপনার অর্থনীতিতে। তাহলে আপনি দুই দিকে আপনার টাকা হারাচ্ছেন, আপনার এবং আপনার এই যে যারা কাজ করতে পারতো তারা কর্ম হারাচ্ছেন। তাহলে আপনার কোথায় কোথায় বিনিয়োগ করতে হবে, এটা বুঝে আপনাকে করতে হবে। রাষ্ট্রকে সেই দিকে যেতে হবে। রাষ্ট্র যদি শুধুমাত্র এই ধরনের খপ্পড়া মারা ব্যবসায়ীদের, যারা পুরো জাতিকে অসুস্থ করতেছে, তাদের কথায় চলে, তাহলে রাষ্ট্র তার মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা বলতেছি যে রাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে কি না নেবে সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু আপনার আমার সিদ্ধান্ত, আমার শরীর, আমি এখানে বিনিয়োগ করবো, আমি সুস্থ থাকবো। এবং দেখেন বাংলাদেশে ছোট ছোট শহর বা এই বড় শহরগুলোতে স্বাস্থ্য ক্লাব, মানে হেলথ ক্লাব, নানা ধরনের সকালে দৌড়ায়, নানা কিছু মানুষ সচেতন বাড়ছে। এই সচেতন, এই যে দৌড়াদৌড়ির পর আপনি যে বিষাক্ত খাবার কিনে বাড়ি যাচ্ছেন না আপনি নিরাপদ খাবার কিনে বাড়ি যাবেন, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের এই সব জায়গায় কাজ করতে হবে। ডাক্তার আর যারা স্বাস্থ্য সচেতন, তাদের নিয়ে কাজ করতে হবে এই পর্যায়ে, নগর পর্যায়ে। তাহলে দেখবেন যে এটা খুব দ্রুত ছড়াবে। সবশেষে আমি বলবো যে আমাদের যে ক্রেতা, আমাদের যারা ভোক্তা, তাদের উদ্দেশ্যে আপনারা যদি সর্বশেষ কোনো মেসেজ বা কোনো আহ্বান, যেটা আসলে আপনি করতে চান একজন নিরাপদ খাদ্যের বা প্রাকৃতিক কৃষির একজন কর্মী হিসেবে। আমার প্রথম চাওয়া হচ্ছে মানুষ নিরাপদ খাবার খায়। মানুষ নিরাপদ খাবার খাইলে, মানুষ যদি একবেলা নিরাপদ খাবার খায়, মানে ওই খাবারটা উৎপাদনে বিষ দেয় নাই, তাহলে ওখানে মৌমাছি, পোকামাকড় বেঁচে গেছে, ব্যাঙ বেঁচে গেছে। মানুষ যদি নিরাপদ খাবার খায়, তাহলে হাজার কোটি মাছ, মৌমাছি, কীট পতঙ্গ, পাখি, মাটির প্রাণ, এরা সব বেঁচে যাবে। আপনি নিরাপদ খাবার খাওয়া মানে আপনি একটা সওয়াব কামাচ্ছেন তো, এটা কারণ আপনি সমস্ত প্রাণকে বাঁচাচ্ছেন। আর আপনি বিষাক্ত খাবার খাওয়া মানে হচ্ছে আপনি এই হত্যা চক্রের অংশ আপনি। এবং আপনি যদি মারা যান, আপনার শরীর যদি ডিডিটি আলা কোনো খাবার খায়, আপনার শরীরে 18 বছর ধরে আপনার এই শরীর পচে গলে মাটির সাথে মিশে গেলে, সেখান থেকে যদি কোনো গাছ খাবার নাই পৃথিবীতে, ওই গাছের শরীরে ডিডিটি থাকবে, বিষাক্ত খাবার থাকবে। ওই গাছের কোনো পাখি যদি খাবার খায়, তার শরীরে এই বিষ থাকবে। অথবা আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত, আপনি কোন দিকে যাবেন। আমরা বলি যে আপনি নিরাপদ খাবার খান এবং সমস্ত প্রাণীর সাথে মিলেমিশে একটা সুন্দর পৃথিবী গড়েন।
অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর এবং প্রাণবন্ত এবং জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে আহ, আমাদেরকে উপকৃত করার জন্য এবং আমাদেরকে ধন্য করার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমরা আমাদের আজকের পডকাস্ট থেকে যেটা বললাম, যদি আমরা প্রকৃতিকে বাঁচাতে চাই এবং আল্লাহর দেয় এই প্রাকৃতিক শরীরকে যদি সুস্থ এবং ভালো রাখতে চাই, তাহলে আমাদেরকে প্রাকৃতিক কৃষিতে ফেরত যেতে হবে। আমাদেরকে নিরাপদ এবং প্রাকৃতিক খাবার খেতে হবে। আমরা যদি দিন শেষে একটি রোগমুক্ত, একটি সুস্থ এবং জাতি গঠন করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের সুস্থ দেহ, মন ও মনন যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে প্রাকৃতিক খাদ্য এবং নিরাপদ কৃষির কোনো বিকল্প নেই। আসুন আমরা জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখি, আসুন আমরা আমাদের কৃষককে বাঁচিয়ে রাখি। দিন শেষে কৃষক ভালো থাকলে এদেশের অর্থনীতি ভালো থাকবে, আপনি আমি ভালো খেতে পারবো। দিন শেষে কৃষক যদি মরে যায়, কালকে প্রশ্ন দাঁড়াবে আপনার, আমার, আমাদের সবার খাবার কে উৎপাদন করবে। এই দায় আমাদের সকলের। যদি আমরা এই দায় থেকে বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই প্রাকৃতিক কৃষিতে ফেরত যেতে হবে, নিরাপদ খাদ্যে ফেরত যেতে হবে। সবার প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আজকের আগামী এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।